কোনোদিন বলেনি ভাই তোমরা আইনটা মানো। এটা কোন দায়বদ্ধতা দাদা? এটা এই আইন মানা দায়বদ্ধতা রাজনৈতিক যে রাজ্যের ধরুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় রেড রোডে দাঁড়িয়ে সুমন দা একটু না রেড রোডে দাঁড়িয়ে একটা সম্প্রদায়কে হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলেছিলেন গত নামাজে, তাহলে সেই রাজ্যে তো আনডিউ অ্যাডভান্টেজ তারা নেবেই যে আমাদের এত তো সমত করেছে, বলেছিল 1 সেকেন্ড ছেড়ে দিলে নাকি পশ্চিমবঙ্গে তারা কি করে নিতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য। আমি আজকে এই আলোচনাটা আমি একটুখানি বলতে চাই, সেই বহু বিতর্কিত আমি সেটা আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই দাদা একদম আমি বলি আজ থেকে 540 বছর আগে এই নবদ্বীপ ধামে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি সারা পৃথিবীতে সাম্যবাদের জনক মহাপ্রভু চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুরে আজকে সনাতনী সেবক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী, আজকে প্রমাণ হয়েছে সমস্ত সম্প্রদায় সেই মুখ্যমন্ত্রী আজকে গেছেন এবং পুজো দেওয়ার ধরনটা আগের মুখ্যমন্ত্রী দেখেছিলেন তো মা কালীকে কীভাবে ফুল দিয়েছিলেন, ঘন্টা কি করে উল্টো করে বাজাতে হয়, উল্টো করে ঘন্টা বাজিয়ে নিজের রাজনীতির ঘন্টা বাজিয়ে দিয়েছে, যেটা বাস্তব। সেই আর আজকের মুখ্যমন্ত্রী মন্দিরে গেছেন এবং যেভাবে সুমনদার বিরোধী থাকতে পারে, আপনি আমার বিরোধী থাকতে পারেন, কিন্তু আমরা যেভাবে ছোটবেলায় ষষ্ঠাঙ্গ প্রণাম করা দেখেছিলাম সেভাবে প্রণাম করে মন্দিরে গেছে। দ্বিতীয় প্রণাম করাটাই রীতি। আমি 30 সেকেন্ড একটা শুধু তাই না, সুমনদাও নিজে খুব বড় করে কালী পূজা আগে মুখ্যমন্ত্রী যিনি গেছিলেন আজকে সাধুরা বলেছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় ভিতরে মাত্র 5-6 জন ঢোকার চান্স পেয়েছিলেন এবং তাদেরকে একেবারে যাতা কলে যেখানে যেতে পারেন মানে, কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন মন্দিরে তিনি একা নন, সমস্ত ভক্তবৃন্দরা সাধু সন্ন্যাসীরা তারা সামনে গিয়ে কথা বলতে পেরেছেন, তারা তাদের বক্তব্য যেমন জানাতে পেরেছে, শুভেচ্ছা জানাতে পেরেছেন, তারা ওদিকে হরে কৃষ্ণ বলেছেন, মুখ্যমন্ত্রী ওদিকে জয় নিতাই বলতে পেরেছেন। এটাই বাংলা, আর এটাই বাংলার 500 বছর 45 বছর এটাই হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন সমীকরণ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই শব্দটা ব্যবহার করবেন না, এটা হচ্ছে কি একটা দেওয়া ওই সিপিএম এর টুট করে দেওয়া। আচ্ছা সাম্প্রদায়িক সম্প্রীতি এইটাই হচ্ছে স্বাভাবিক চিত্র। আচ্ছা এটাই সংস্কৃতি। নীলাঞ্জন দাস আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে সময়ের কারণের জন্য, দ্রুত ফিরে এসে নীলাঞ্জন বাবুর কাছে যাব, সঙ্গে থাকবেন সবাই। নীলাঞ্জন বাবু, যে সম্প্রদায়কে আমি আছি বলে সম্প্রদায় কন্ট্রোলে আছে বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে থাকবে ধর্ণা মঞ্চ থেকে, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে নামাজে কি বলেছিলেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি আর বলতে চাই না। আজকে দেখুন সেই সম্প্রদায় কিন্তু সরকারি নিয়ম আইন মেনে সুন্দরভাবে ধর্ম পালন করলেন, মাঠে তারা বকরিদের নামাজ পড়লেন, ধর্মীয় রীতি রেওয়াজ তারা পালন করলেন, কোথাও তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা দেখতে পাওয়া গেল না, চিৎকার চেঁচামেচি গন্ডগোল কিচ্ছু দেখা গেল না, বুঝতে পারছেন? এবার আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন গতবারও ওই নামাজের দিনে কি অসাধারণ দায়বদ্ধতা থেকে উনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই হাত ধরাধরি করে চলে গিয়েছিলেন রেড রোডে। দেখুন এবার কিন্তু এই সাম্প্রদায়িক ইয়ের কথা মনে পড়েনি ওনার, উনি কিন্তু এবার আর যাননি, মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর আর ওনার প্রয়োজন হয়নি। কি অসাধারণ না বলুন? দেখুন রাজনীতি কত কিছু করতে পারে না। এবার আর মনে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখুন শুভেন্দু অধিকারী নিয়ম করেছেন, কেউ ডিস্টার্ব করেনি। আবার উনি দেখুন একজন হিন্দু হিসাবে উনি কিন্তু মাথায় টুপি পরে গিয়ে ওই ইয়েতে দাঁড়াননি, আপনার না রেড রোডে না, ওই ব্রিগেড ময়দানে উনি যাননি, উনি কিন্তু ওনার ধর্ম পালন করেছেন। তৃণমূল কংগ্রেস দিনের পর দিন মুখে মুখে এই কথা বলে এসছে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেননি। কিভাবে একটা রাজনৈতিক দল আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে দিনের পর দিন, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে মানুষের সমস্যা করেছে বলুন দেখি। আজকের জন্য কখনো অনুশোচনা হয়? কিছু বলবেন দাদা আজকে? একদমই কিসের অনুশোচনা হবে আমি বুঝতে পারছি না। প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের যে 15 বছরের শাসনকাল, সেখানে এই ধরনের অনুষ্ঠান হতো, সামাজিক সমস্ত অনুষ্ঠান, রিলিজিয়াস অনুষ্ঠান, সেখানে প্রত্যেকটিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি উপস্থিত থাকতেন এবং মানুষের উৎসবে তিনি সামিল হতেন। এতদিন এটা রেড রোডে হতো, এখন সেটা সরকার মনে করেছে সেটা অন্যত্র শিফট করেছে, সমাজের যারা মানুষ তারা মেনে নিয়েছেন, এটার মধ্যে তো কোনো সমস্যার কিছু আমি মনে করছি না। এত স্বাভাবিকভাবে বলছেন, এতে সাধারণ মানুষের সমস্যাটা একবার ভাবলেন না?
যে রেড রোডটা আটকে থাকলে রাজাবাজার, তপসিয়া, তিলজলায় যেভাবে ঈদ পালন হতো, এবার কি সেটা হলো? অসুবিধা হয়েছে বলে আমি জানি না। আপনি কবেকার উচ্ছৃঙ্খলতার কথা বলছেন আমি জানি না। আপনি বলছেন এবার সবকিছু শৃঙ্খলা, একটা রাস্তা আটকে রেখে একটা না দেখুন, আপনি আমাদের অতিথি, আপনাকে আমি বলবো এই শব্দটা যে আপনি ভাবের ঘরে চুরি করছেন, এটা তো ভালো শোনায় না। এটা তো ভালো শোনায় না যে আপনি ভাবের ঘরে চুরি করছেন। দেখুন, সাধারণ মানুষকে রেড রোডটা আটকে দিয়ে রাজাবাজারে ঢোকা যেত না, তিলজলা, তপসিয়া, পার্ক সার্কাসে যাওয়া যেত না এই দিনগুলোতে। আপনি বলছেন যে কোনো জায়গায় কিছু হতো না। সেটা আপনার সমস্যা, যাওয়া যেত না, আপনার হয়তো কিছু সমস্যা আছে। আপনি কিভাবে যেতেন? টপকে শুনুন, আপনি রেড রোডে কিভাবে যেতেন? হেলিকপ্টার নিয়ে যেতেন? এই সময় কোনোদিনও ঈদ উজ জোয়ার সময় কোনোদিনও উচ্ছৃঙ্খলতা হয়েছে বলে আমার তো জ্ঞানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বলছিলেন একটা সম্প্রদায়ের কথা, যেটা তিনি ধর্ণা মঞ্চ থেকে বলেছেন, এই এসআইআর করে মানুষের ভোট কাটা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেই ধর্ণা মঞ্চে ছিলেন তিনি সেখানে বলেছিলেন, তিনি একটি আচ্ছা আমাকে একটা কথা বলবেন নীলাঞ্জন দা, আপনাকে কারেক্ট করছি। আচ্ছা বলুন। সেখানে একটি সম্প্রদায়ের কথা তিনি বলেছিলেন, পরে দলের মুখপাত্ররা তার অনুমতি নিয়ে তার ক্লারিফিকেশন দিয়েছিল যে তিনি মিন করতে চেয়েছেন এটা বাঙালি সম্প্রদায়ের কথা বলেছে, বাঙালি কমিউনিটিকে বলেছে। তিনি একবার, এটা আপনি জানেন না, সেটা আপনার মানে প্রবলেম হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, গান্দা ধর্ম। এই গান্দা ধর্ম নিয়ে আমার মনে আছে এখানে বিজেপির যিনি মুখপাত্র বসে আছেন, তার সাথেও আমার ঠিক মোটামুটি 1-1.5 বছর আগে নিয়ে আলোচনা হয়েছে। আমি তখনও বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে, এটা বিজেপির আমদানি করা যেই ধর্ম সেটা গান্দা ধর্ম। বাঙালিরা রামকৃষ্ণ পরমহংসের হিন্দুত্বে বিশ্বাস করে, স্বামী বিবেকানন্দ হিন্দুত্বে বিশ্বাস করে। আমরা বিজেপির এই হিন্দু, আপনারা ধরতে পেরেছেন যে বিজেপি কোন হিন্দু ধর্মটা আমদানি করেছিল? ভারতীয় সংস্কৃতি, সেটাকে আমরা মানি না, সেটাকে আমরা স্বীকার করি না। বিজেপি কোন হিন্দু ধর্মটাকে আমদানি করেছে এটা আপনি ধরতে পেরেছেন? আমার দ্বিতীয় প্রশ্ন, দাদা একটু শুনুন, আপনি একটু শুনুন। দেখুন, এখানে বসে দুজন অনেক পুরনো প্রবক্তা চুপচাপ কত সুন্দর ধৈর্য ধরেছেন। 1950 সালের যে আইন, সে আইনটাকে আপনারা বছরের পর বছর লঙ্ঘন করেছেন। আপনি আজকে কিছুই লঙ্ঘিত হয়নি। রাজ্য সরকার এটাকে ছাড় দিতে পারে, সেটা আছে রিলিজিয়াস পারপাসের জন্য, সেটাকে রাজ্য সরকার ছাড় দিতে পারে। এবার রাজ্য সরকার দেননি, মিটে গেছে, তারা দেননি। মানুষের রুলস, যেই রুলস করেছে বর্তমান রাজ্য সরকার, সেটাকে মেনে মানুষ করেছে। সেটা যদি কেউ কোথাও উল্লঙ্ঘন করে থাকে তো সেটাও রাজ্য সরকারের ওপরেই দায় হবে। এর এতদিন অবধি যতগুলো সরকার এসছে, সেটা কংগ্রেস আমল বলুন, বাম আমল বলুন, তৃণমূল আমল বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই বকরি ঈদের সময় ওই যে অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট, সেটাতে একটা ছাড় দেওয়ার জায়গা রাজ্য সরকারকে ছিল, সেটা রাজ্য সরকাররা দিয়েছে। কেন দিতেন ছাড়টা? না কেন দেওয়া হতো? কেন ছাড়টা? তোষামোদের ছাড়, তোষামোদের কি আছে? তাহলে এতদিন যতগুলো সরকার করে এসেছে, দেখুন এটাই তো আপনাদের সমস্যা। আপনারা তো মানুষের প্যাম্পারিং এর ছাড় এটা বোঝেন না। যেই বাংলায় 30% মুসলমানরা থাকে, তাদের ইসলামিক একটা কালচার, একটা ট্র্যাডিশন, যেখানে তারা স্যাক্রিফাইস করে অ্যানিমাল, তারা পশু তারা স্যাক্রিফাইস করে। সেটাতে আপনাদের সমস্যাটা কোথায়? এবং শুধুমাত্র খেয়ে উল্লাস করা, এটা রক্তের উল্লাস নয়। মানে দেখুন, আপনার মধ্যে অবলা প্রাণীদের সম্পর্কেও এটুকু মানবিকতা নেই। আমি জানি না কার কি কালচার, আমি জানি না কার কি কালচার, আমি জানি না। আমি একটু বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমি দীপঙ্কর দার কাছে যাব। নীলাঞ্জন বাবুকে আমি 2-1 বার বিভিন্ন প্যানেলে মিট করেছিলাম। ইয়াং ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু উনি এই মুহূর্তে একটা বিলুপ্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। আপনি যদি বিলুপ্ত প্রায় না, বিলুপ্তই। আজ ওনাদের মুখপাত্ররা, প্রাক্তন সাংসদরা বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। মানে তাসের ঘরের মত, মানে মাল কামানোর রাস্তা যেই বন্ধ হয়ে গেছে, দলটার দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দোকানদারকে আর কেউ মানছে না, উনি তাদের প্রতিনিধিত্ব করছেন। আমার খারাপ লাগছে যে রাজনীতি করব। আরে দাঁড়ান না, হ্যাঁ, আপনার এত প্রশংসা করলাম, আপনি শিক্ষিত মানুষ, যুবকদের প্রতীক। আপনাকে আমি ব্যক্তিগত স্তরে আমার খুব ভালো লাগে, আপনাকে শিক্ষিত মানুষ আপনি একজন। কিন্তু দলটা বিলুপ্ত প্রায় কেন হলো? ওনাদের এই জিনিসটা ওনারা কখনো অনুধাবন করার চেষ্টা করেন না। বিলুপ্ত এই কারণে হলো, একটা দলের যদি গঠনতন্ত্রের মধ্যে নীতি আদর্শ কিছু না থাকে,
সফট এই র্যাডিক্যালিজম, আর আরেকটা হচ্ছে যেভাবে হোক টাকা রোজগার করো। তা আমি যদি দেখি যে আমার যিনি ক্যাপ্টেন তিনি ঘরে ঢুকে গেছেন, তিনি আর কোনো ধর্ণা আন্দোলন কিছুতেই নেই, সব নেতারা বলছেন। না না ঘরে ঢুকে গেছেন একদম, আন্দোলন, একদম, তো সেই ঘর তো ভেঙে পড়বে। না। তা নীলাঞ্জনে আমার ছোট ভাইকে এতটা কথা বলিয়ে এত বিড়ম্বনা না, আপনারা আমি পেরেছেন আমি কেন? তাহলে আর বিড়ম্বনা বাড়াচ্ছি না, একটা বিরতি নেব। কিন্তু বিশ্বাস করুন, আমি প্রায় 17 বছর ধরে এই পলিটিক্যাল প্রোগ্রাম করি। যে দলের 80 জন বিধায়ক আছেন, জনপ্রতিনিধি, যে দলের 29 জন লোকসভার সাংসদ রয়েছে, এত খারাপ অবস্থা, মানে দৈন্য দশা আমি আগে কখনো দেখিনি। আমায় মার্জনা করবেন যদি শব্দ চয়নে কোনো ত্রুটি হয়। 80 জন জনপ্রতিনিধি এবং 29 জন লোকসভার সাংসদ থাকা দলের এই বিড়ম্বনা আমি আগে কখনো দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। পশ্চিমবঙ্গের সব জেলা পরিষদ, সব জেলা পরিষদ, এই সব- পঞ্চায়েত, সব কর্পোরেশন, পৌরসভা, মানে আমি এই 80% দুর্দশা দেখিনি পঞ্চায়েত, আগে দাদা। আর সব এই যে পৌরসভা। দলের গঠনতন্ত্র নিয়ে সুমনদা যে কথাটা বললেন না, আমি এটা নিয়ে আলোচনা নয়, তবে সুমনদা খুব কথা বলেছেন, খুব লিউক্রেটিভ, খুব লোভনীয় কথাটা কি